ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স। সার্ভার নিয়ে তো আমরা অনেক কিছু শিখে ফেললাম। আমরা লাস্ট লেকচারে এটাও দেখলাম যে সার্ভার আমাদেরকে একটা এইচটিএমএল ফাইল রিটার্ন করছে। সার্ভার এইচটিএমএল ফাইল রিটার্ন করতে পারে, জেসন রিটার্ন করতে পারে, এক্সএমএল রিটার্ন করতে পারে, ভিডিও, অডিও, পিডিএফ, আপনি যা চাইবেন সার্ভারের কাছে সার্ভার তাই রিটার্ন করবে। কিন্তু একটা ট্রেডিশনাল ওয়েবসাইটের ক্ষেত্রে সার্ভার সবসময় এইচটিএমএল ফাইলই রিটার্ন করে থাকে। তো এই এইচটিএমএল ফাইল নিয়ে আমরা কি করব? এই এইচটিএমএল ফাইলটা রেন্ডার করার জন্য আমাদের ব্রাউজার লাগবে, অথবা অ্যাপ্লিকেশনে বিভিন্ন ওয়েব ভিউয়ের যেই সিস্টেম আছে সেখান থেকে আমরা এইচটিএমএলগুলোকে রেন্ডার করতে পারি। এখন আমি ট্রেডিশনাল ওয়েতেই কথা বলবো, মোবাইল অ্যাপ্লিকেশন বা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনের ব্যাপারটা একটু পরেই আসবে, নেক্সট লেকচারগুলোতে আসবে। তো প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি যে ব্রাউজার কী জিনিস। ট্রেডিশনাল ওয়েব অ্যাপ্লিকেশনগুলো রান করার জন্য আমাদের দরকার পড়বে একটা ব্রাউজার। সেটা মোবাইলের ব্রাউজারও হতে পারে, সেটা ডেস্কটপের ব্রাউজারও হতে পারে, কিন্তু আমাদের একটা ব্রাউজার দরকার হবে। তাহলে ব্রাউজার কী জিনিস যদি এই কোশ্চিনটা করা হয়, তাহলে আমাকে তো বোকা ভাববেন অনেকেই মনে করবে যে এ কি ব্রাউজার চেনে না, কী শেখাইতে এসছে ওয়েব ডেভেলপমেন্ট। ব্রাউজার তো খুব সহজ জিনিস, ইউআরএল বারে যাব, যে google.com লিখব, এই একটা ওয়েবসাইট লিখে এন্টার করব, আমাকে একটা পেজ দিয়ে দিবে। এটাই তো ব্রাউজার। ওয়েবসাইট ব্রাউজ করার জন্য যে জিনিসটা ব্যবহার করা হয়, যেই সফটওয়্যারটা ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে ব্রাউজার। এটা তো সহজ জিনিস, তাই না? ইয়েস, আপনারা 100% রাইট। ব্রাউজার এটাই, যে একটা অ্যাপ্লিকেশন, যেই অ্যাপ্লিকেশনে গিয়ে আমরা ওয়েবসাইটের ইউআরএল লিখে সার্চ করব এবং সে আমাদেরকে পেজটা সুন্দরভাবে ডিসপ্লে করবে। কিন্তু আমরা যেহেতু একটা অ্যাপ্লিকেশন তৈরি করব, সেটা ফ্রন্ট ইন্ড হতে পারে, সেটা ব্যাক ইন্ড হতে পারে, সেটা কমপ্লিট প্যাকেজ হতে পারে, ইটস ওকে। যেহেতু আমরা ডেভেলপার, সেহেতু আমাদের ব্রাউজার সম্পর্কে এর থেকে আরেকটু বেশি জানতে হবে। একদম এতটুকুতে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাহলে ব্রাউজার হচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশন, যেই অ্যাপ্লিকেশন স্বাভাবিকভাবেই এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট রেন্ডার করতে পারে স্বাভাবিকভাবেই। এর প্রথম কাজ হচ্ছে এইচটিএমএল রেন্ডার করা, দ্বিতীয় কাজ হচ্ছে সিএসএসের মাধ্যমে স্টাইল শিট প্রোভাইড করা, মানে সিএসএস স্টাইলের মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশনের স্টাইলটা প্রোভাইড করা, আর তৃতীয় কাজ হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, জাভাস্ক্রিপ্ট কোড এক্সিকিউট করার মাধ্যমে কিছু ইন্টারঅ্যাক্টিভ ফিচার প্রোভাইড করা। যেমন এখানে ক্লিক করলে একটা বার ওপেন হবে, এগুলো সবই ক্লিক করলে কি হবে, সার্চ করলে কি হবে, এই সব কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তো এই হচ্ছে তিনটা প্রথম কাজ। এর বাইরেও আরও কাজ আছে, কিন্তু এই প্রথম যে তিনটা কাজের কথা বললাম, এই তিনটা কাজ আমাদের ব্রাউজার কিভাবে করে থাকে। এই তিনটা কাজ ব্রাউজার করার জন্য পিছনে কিছু ইঞ্জিন ব্যবহার করে থাকে। সেই ইঞ্জিন নিয়ে আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব, পোস্টমর্টম করব আমাদের ব্রাউজারের ভেতরে কী আছে না আছে সব কিছু আমরা জানবো। বাট আপাতত ব্রাউজার কিভাবে কাজ করে সেটার থেকে ইম্পর্টেন্ট বিষয় ব্রাউজার কী কী কাজ করে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। ব্রাউজারের ভেতরে সিম্পলি একটা উইন্ডো থাকে, এক একটা ট্যাব মানে হচ্ছে এক একটা উইন্ডো। এখানে আপনি 100টা ট্যাব ক্রিয়েট করলে 100টা উইন্ডো ওপেন হবে। এই প্রতিটা উইন্ডোর জন্য আবার বিহাইন্ড দ্য সিন প্রসেস ক্রিয়েট হবে। ব্রাউজারের অনেকগুলো এলিমেন্ট আছে, যেটাকে বলা হয় ডেভ টুল। এই যে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করবেন, যেই পেজটা পাবেন, এইগুলো সব হচ্ছে আপনার ডেভ টুল। এই ডেভ টুলের মাধ্যমে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের আরও অনেক অপারেশন তৈরি করতে পারি, অপারেশনের ভেতরে যেতে পারি, দেখতে পারি কি ঘটছে না ঘটছে, মডিফাই করতে পারি। যেমন আমরা যদি এখানে কনসোল থেকে যে বলি, ইরোর আসবে, ইরোরের দিকে তাকানোর দরকার নেই। সো আমরা যদি যে বলি ডকুমেন্ট ডট বডি ইজ বডি ডট ইনার এইচটিএমএল বা ইনার টেক্সট, যা খুশি আপনি বলেন, ইনার টেক্সট ইজ ইকুয়াল টু সিনট্যাক্স মিস্টেক করেছি, এমটি স্ট্রিং, সব হারায়া যাবে, কিচ্ছু থাকবে না সেখানে। তো এরকমভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের কমপ্লিট অ্যাক্সেস নিতে পারি এই ডেভ টুলগুলো ব্যবহার করে। তো এখন সময় আসছে যে আমরা ডেভ টুল সম্পর্কে একটু বেসিক আলোচনা করে ফেলি। তার পরবর্তীতে যখন আমরা কাজ করব, যখন আমাদের যেই ডেভ টুলটা সম্পর্কে দরকার পড়বে, সেই ডেভ টুল সম্পর্কে বিস্তারিত জানবো। সো এই তীর চিহ্ন বা তিনটা এলিপস আইকনে ক্লিক করলে আমি এখান থেকে অপশন পাবো যে আমার ডেভ টুলটা কোথায় সেট করব। যদি আমি এখানে ক্লিক করি, ডেভ টুলটা নিচে চলে আসবে। যদি আবার এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করি, ডেভ টুলটা লেফটে চলে আসবে। আর যদি আমরা এই বাটনটাতে ক্লিক করি, ডেভ টুলটা পুরোপুরি আলাদা হয়ে যাবে। আমার ওয়েব পেজের মতোই থাকবে, আর ডেভ টুলের মতো আলাদা হয়ে যাবে। কই গেল ডেভ টুল? এই যে ডেভ টুল।
তো আমরা ডেভ টুলটা নিয়ে একটু আলোচনা করি, এর ভেতরে কী আসে না আসে একটু দেখি। এই লাইট হাউস যদি আপনার না থাকে ভয় পাওয়ার কিছু নাই, আপনার থাকবে না। কারণ হচ্ছে যে লাইট হাউস এটা আমার এক্সটেনশনের মাধ্যমে আসছে। আচ্ছা, সো প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টসের ভেতরে আমরা কী কী পাবো? এলিমেন্টসের ভেতরে আমরা এইচটিএমএল কোড পাবো আর সিএসএস কোড পাবো। একটা google.com-এ রিকোয়েস্ট পাঠানোর পরে google.com আমাদেরকে যেই এইচটিএমএল কোডগুলোকে পাস করবে আমাদের কাছে, ব্রাউজারের কাছে, সেই কোডগুলো আমরা এখানে দেখতে পারবো। তবে এইগুলো এইচটিএমএল না, এগুলো ডম, যেগুলো দেখতে এইচটিএমএলের মতো। ডম বলতে আসলে কি? ডম বলতে বোঝায় যে ডকুমেন্ট অবজেক্ট মডেল। সেটা যারা ফ্রন্ট এন্ডে কাজ করবো তারা বুঝতে পারবো প্রপারলি। তো সেই ডকুমেন্ট অবজেক্ট মডেলগুলো এখানে সুন্দরভাবে শো করবে, এবং আমি যদি চাই মানে এখানে হোভার করার মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দেখতে পারবো, কোনটা কি সব কিছু আমরা সুন্দরভাবে দেখতে পারবো। যদিও সব কিছু পারফেক্টলি দেখা যাচ্ছে না, ঠিক আছে, যে বিভিন্ন কোডের উপর ভিত্তি করে বিভিন্ন জিনিস হাইলাইট হচ্ছে বিহাইন্ড দ্য সিন, ঠিক আছে। তো আবার আমরা এই যে এখানে একটা আইকন আছে, যে আইকনটার মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট এলিমেন্ট সিলেক্ট করে তার কি আছে না আছে সেগুলো দেখতে পারবো। এটাকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে এই জায়গাটায় ক্লিক করি। দেখেন এইখানকার যে ইমেজটা, তার যে সোর্স কোডটা, সেই সোর্স কোডটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওই আইকনটার মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারবো। আর আবার এই আইকনটার মাধ্যমে আমরা কি করতে পারবো? আমরা রেসপন্সিভ তৈরি করতে পারবো আমাদের অ্যাপ্লিকেশনকে। আমরা এখানে বলে দিতে পারবো যে কত ডিভাইসের জন্য, মানে কত উইডথ হবে, কত হাইট হবে, সেইগুলোর জন্য আমার ওয়েবসাইটটা দেখতে কেমন দেখা যাবে সেটা দেখাও। এখান থেকে আমি কিছু প্রিডিফাইন্ড আছে, সেই প্রিডিফাইন্ড সাইজগুলোকে পাবো। তারপরে যদি আমরা এডিট বাটনে ক্লিক করি, আমরা এখান থেকে আমাদের মনের মতো যত ডিভাইস আছে সেগুলোকে অ্যাড করতে পারবো। আবার যদি চাই আমরা কাস্টম ডিভাইস নিজের মন মতো উইথ হাইট দিয়ে সেট করব, তাহলে আমরা সেটাও করতে পারবো। আমাদের কাছে অপশনসের কোনো অভাব নাই, হ্যাঁ, মানে অপশনস আর অপশনস। সো আমি ভুল করে আমার ডেভ টুলকে ক্লোজ করে দিয়েছি, ইটস ওকে। তো আমার এটা দরকার নেই, এটা আমি আবার ক্লোজ করে দেই, টগল করে দেই আর কি। তো এলিমেন্টসের ভেতরে আমরা কী পাচ্ছি? এলিমেন্টসের ভেতরে আমরা পাচ্ছি এইচটিএমএল ভার্সন অফ আওয়ার কোড, তাই না? এটা এই প্রপার এইচটিএমএল ভার্সন না, এটা ডমে রূপান্তরিত হওয়ার পরে যেই ভার্সনটা আছে সেটাই হচ্ছে আমরা এখানে পাচ্ছি। আমরা এখানে কোড চেঞ্জ করার মাধ্যমে সাথে সাথে ইফেক্টটা দেখতে পারবো আমাদের ব্রাউজারে। আর রাইট সাইডে আমরা পাচ্ছি, যেহেতু অনেক বড় করে নিয়েছি, যদি ছোটো থাকতো তাহলে এই স্টাইলের অংশগুলো নিচে দেখা যেত। তো যেহেতু আমরা অনেক বড় করে নিয়েছি, তাই আমরা এখানে পাচ্ছি স্টাইলস, মানে আমাদের এই পেজটাতে কী কী স্টাইল ব্যবহার করা হয়েছে। এখান থেকে আমরা ফিল্টার করে নিতে পারবো কম্পিউটেড কিছু প্রপার্টিজ, কোথায় কীভাবে কম্পিউট করা হয়েছে। এটা হচ্ছে বক্স মডেল। সো আমরা প্যাডিং টপ, প্যাডিং টেক্সট অ্যালাইন, মানে আবি যাবে। এটা কিন্তু শুধুমাত্র ইমেজের জন্য দেখাচ্ছে, হ্যাঁ, মানে হোল পেজের জন্য দেখাচ্ছে না। আমি যদি বডি সিলেক্ট করি তাহলে বডির জন্য দেখাবে। বডির সাইজ কত দেখাচ্ছে? 1920x969 এরকম একটা সাইজ দেখাচ্ছে। সো যেহেতু আমি 180p মনিটর ব্যবহার করছি, তাই আমার এটা দেখাচ্ছে। সো এবার প্রত্যেকটা বডিতে কী কী কম্পিউটেড প্রপার্টি আছে সব কিছু আপনি এখান থেকে ইজিলি দেখতে পারবেন। তারপরে লেআউটের ভিতরে কিছু আরও বিষয়বস্তু আছে, ইভেন্ট লিসেনার্স কী কী আছে সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো, ওই বডির সাথে যুক্ত। তারপর হচ্ছে ডম ব্রেক পয়েন্ট, এখানে কোনো ব্রেক পয়েন্ট নেই ডমের। এই হচ্ছে বেসিক এলিমেন্টস। এরপরে কনসোল আছে, যার সাথে সরাসরি জাভাস্ক্রিপ্টের সম্পর্ক। আপনি যদি কোনো এলিমেন্টস, এখানকার কোনো এলিমেন্টস নিয়ে কোনো ইভেন্ট যুক্ত করতে চান, তাহলে সেটা আপনি করতে পারবেন এই কনসোলের ভেতর থেকে। যেমন আমরা যদি বলি বডি ডট অ্যাড ইভেন্ট লিসেনার লিখলেও হবে, আবার অন ক্লিক লিখলেও হবে। সো অন ক্লিক ইজ ইকুয়াল টু একটা ফাংশন অ্যালার্ট হ্যালো, ওকে, এভাবে বলে এন্টার করে দিলাম। আমি আর কিছু করিনি। এবার আমি বডিতে যেখানেই ক্লিক করব আমাকে বলবে হ্যালো, যেখানেই ক্লিক করব বলবে হ্যালো হ্যালো। তার মানে আমি আমার এক্সিস্টিং ডকুমেন্টসটাকে নিয়ে কাজ করতে পারছি। এক্সিস্টিং ডকুমেন্টসটা যখন সার্ভারে জেনারেট হয়েছিল তখন এই সুযোগ সুবিধাগুলো আমাদের কাছে ছিল না। এই সুযোগ সুবিধাগুলো কে দিচ্ছে আমাদেরকে? এই সুযোগ সুবিধাগুলো দিচ্ছে আমাদেরকে জাভাস্ক্রিপ্ট। একটা ডকুমেন্ট সার্ভার থেকে কিভাবে আসবে? এইচটিএমএল ফাইল আকারে আসবে। এইচটিএমএল ফাইল আকারে ব্রাউজারে আসার পরে ব্রাউজার সেটাকে সামহাউ রেন্ডার করবে, ডকুমেন্টারি তৈরি করবে, এ করবে ও করবে, হিজিবিজি 10-15-20টা কাজ করার পরে যেই ভার্সনটা তৈরি হবে সেই ভার্সনটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। ওই সরাসরি যে এইচটিএমএল নর্মাল একটা টেক্সট ফাইল আছে, সেই টেক্সট ফাইলের কিন্তু কোনো ভ্যালু নেই। ভ্যালু কার আছে? ওই এইচটিএমএল টেক্সট ফাইলটা যখন ডমে কনভার্ট হয়ে যাচ্ছে তখন সেই ডমটাকে নিয়ে আমরা যা খুশি তাই করতে পারছি। তার মানে ভ্যালু হচ্ছে ডমের আছে। ডম মূলত একটা ট্রি। তাহলে একটা ডম ট্রির চেহারা কেমন হতে পারে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। তো আমরা এখান থেকে একটা ডম ট্রি দেখি, হ্যাঁ।
সো ডম ট্রি এক্সাম্পল লিখে একটু সার্চ করি। তো এবার আমরা একটু ইমেজের কাছে যাই। যখন আমরা কোনো একটা ইমেজ ওপেন করব, কোনো না কোনো ইমেজ ওপেন করলেই হবে। আমি প্রথম ইমেজটাই ওপেন করি, খুবই বাজে দেখতে, তারপরেও এইটা একটু কালারফুল আছে, কালারফুলগুলো হয়তো দেখতে ভালো লাগবে। ইয়েস, তো এই যে দেখেন, আমরা যখন কোড লিখি তখন এইভাবে আমরা কোড লিখি না, কিন্তু বিহাইন্ড দ্য সিন আমাদের ব্রাউজার আমাদের এইচটিএমএল কোডটাকে এইভাবে রূপান্তরিত করে ফেলে। ডকুমেন্ট, সবার প্রথমে তো আমাদের ডক টাইপ লিখতে হয়, এই জন্য এখান থেকে ডকুমেন্ট আসলো। তারপরে এইচটিএমএল ট্যাগ লিখতে হয়, এইচটিএমএল ট্যাগ লিখলাম, এই জন্য এটা একটা নোড হয়ে গেল, ট্রির নোড বলে এটাকে। তারপরে হেড, বডি। একটা এইচটিএমএল ফাইলের ভেতরে মানে এইচটিএমএল ট্যাগের ভেতরে কী থাকতে পারে? এইচটিএমএল ট্যাগের ভেতরে দুইটা ট্যাগই থাকতে পারে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। তারপরে হেডের ভেতরে কী থাকতে পারে? টাইটেল থাকতে পারে, টাইটেলের ভেতরে মাই পেজ থাকতে পারে, অন্য অনেক টেক্সট থাকতে পারে। টেক্সট কন্টেন্ট আপনি যা খুশি তাই লিখতে পারেন, এটাও আবার ডাইনামিকভাবে আপনি চেঞ্জ করতে পারেন। ওকে, তো তারপর হচ্ছে বডির ভেতরে একটা H1 ট্যাগ আছে, H1-এর ভেতরে আবার টেক্সট কন্টেন্ট আছে মোবাইল ওএস। আবার বডির ভেতরে H1-এর পরপরই আছে হচ্ছে ইউএল ট্যাগ, আনঅর্ডার্ড লিস্ট। তার ভিতরে আবার দুইটা এলআই ট্যাগ আছে, প্রত্যেকটা এলআইয়ের ভেতরে আবার দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড আইওএস। তো আমরা যতই সুন্দরভাবে একটা ওয়েব পেজকে দেখি না কেন, আমাদের ব্রাউজার কিন্তু অত সুন্দরভাবে দেখে না। ব্রাউজার এইগুলোকে ভেঙে চুরে এরকম একটা ট্রিতে রূপান্তর করে। তারপরে এই ট্রিটা তৈরি হওয়ার পরে আমরা মূলত ওয়েব পেজটাকে দেখতে পাই। যেমন খেয়াল করেন, এখানে বর্তমানে আমাদের টাইটেলটা কি আছে? টাইটেল আছে গুগল। আমরা চাইলেই এই টাইটেলটাকে পরিবর্তন করে দিতে পারি, একটু ছোট করে নিই, তাহলে আপনি ব্যাপারটা ধরতে পারবেন যে চেঞ্জটা। তো আমি বললাম ডকুমেন্ট ডট টাইটেল, এখানে লেখা দেখাচ্ছে, দেখেন অটোমেটিক্যালি লেখা দেখাচ্ছে যে ডকুমেন্ট ডট টাইটেল মানে হচ্ছে গুগল। আমরা এটাকে আপডেট করতে পারি অন দ্য ফ্লাই। ডকুমেন্ট ডট টাইটেল ইজ ইকুয়াল টু স্ট্যাক লার্নার। দেখেন আমি এখানে এন্টার করার সাথে সাথে এখানে স্ট্যাক লার্নার হয়ে গেছে, অলরেডি স্ট্যাক লার্নার হয়ে গেছে। সো আপনার যদি একটা অ্যারের মতো থাকে এবং অ্যারের ভিতরে 10টা টাইটেল থাকে, একই পেজে বিভিন্ন সময়ের উপরে ভিত্তি করে আপনি 10টা টাইটেল বিভিন্ন সময় শো করতে চান, তাহলে কিন্তু আপনি খুব সহজেই ডকুমেন্ট ডট টাইটেল আপডেট করার মাধ্যমে সেটা করতে পারবেন। ওকে, আমি এবার ন্যানো ক্যাম্প দিলাম, দেখেন এখানে ন্যানো ক্যাম্প হয়ে গেল। তো আমি 5 সেকেন্ড পর পর যদি আমার টাইটেলটাকে আপডেট করতে চাই, সেটাও আমি করতে পারি এই ডম ম্যানিপুলেশনের মাধ্যমে। যদি এটা নর্মাল একটা টেক্সট ফাইল থাকতো তাহলে এটা কোনোদিনও সম্ভব ছিল না। যেহেতু এটা টেক্সট ফাইল আর নেই, যেহেতু এটা একটা ট্রিতে কনভার্ট হয়ে গেছে এবং যেই ট্রিটা জাভাস্ক্রিপ্টের একটা অবজেক্টের মতো দেখতে, সেহেতু আমরা খুব ইজিলি এই কাজটা করতে পারবো। এটা যে অ্যাকচুয়ালি একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট সেটা বোঝার জন্য আবার আমরা চলে যেতে পারি এর কাছে। সো এখন আমরা যদি এখানে গিয়ে ক্লিয়ার করে ফেলি, এখান থেকে এই বাটনটাতে ক্লিক করলে ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে আমরা লিখলাম ডকুমেন্ট ডট বডি, লিখে এন্টার করলাম। এবার ডকুমেন্ট ডট বডি লিখলে আপনি এখান থেকে প্রত্যেকটা আইটেমকে ব্যাক পাবেন, ঠিক আছে, যেটা এখন পর্যন্ত এইচটিএমএল অবস্থাতেই আছে এবং আপনি প্রত্যেকটা এক্সপ্যান্ড করে করে দেখতে পাচ্ছেন। বাট এখনও বুঝতে পারছি না যে এটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। তো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট বুঝতে চাইলে আপনি কনসোল ডট ডার কমান্ডটা দেন। আপনার এখন এইসব কিছু বুঝতে হবে না, আপনি জাস্ট শেখার জন্য করছেন। ওকে, সো ডকুমেন্ট ডট বডি দেখার জন্য করছেন। সো এখনই আপনার সব কিছু জানতে হবে না। এবার যদি আমি এখানে এক্সপ্যান্ড করি তাহলে দেখবো যে সব কিছু একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টের মতো হয়ে গেছে। এর ভেতরে আবার চাইল্ড নোটস আছে বা চিলড্রেন আছে। চিলড্রেনের ভেতরে গিয়ে আমরা দেখতে পারবো ডিভ আছে, স্টাইল আছে, স্ক্রিপ্ট আছে। সো ডিভের ভেতরে আবার কি আছে, তার ভেতরে আবার চাইল্ড আছে। মানে আলটিমেটলি এইভাবে করে আমরা একটা ট্রি ডাটা স্ট্রাকচার পেয়ে যাব এবং এই ডাটা স্ট্রাকচারের ভেতরে আমরা যত খুশি তত ভেতরে যাইতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমার ডাটাটা রয়েছে। এবং এই কাজটা করতে পারছি আমরা কনসোলের মাধ্যমে। অর্থাৎ আমরা জাভাস্ক্রিপ্ট একটা ফাইল তৈরি করে যে যে কাজগুলো করতে পারবো, সেম কাজটাই আমরা কনসোলের ভেতর থেকে বসে বসে করতে পারবো। আবার একটু বড় করে নিই আমাদের ফাইলটাকে, মানে এই উইন্ডোটাকে। এরপরে আছে সোর্সেস। এই ওয়েবসাইটটা তৈরি করার জন্য যে যে সোর্স কোড ব্যবহার করা হয়েছে সব সোর্স কোডগুলো এর ভেতরে থাকে, কিন্তু এখন আপনি এটা কম্প্রেসড ভার্সন আছে বলে সব কিছু পারফেক্টলি দেখতে পারবেন না। কিন্তু যখন আপনি নিজে একটা প্রজেক্ট তৈরি করবেন তখন এই সোর্সের ভেতরে সব কিছুই পারফেক্টলি দেখতে পারবেন। অর্থাৎ ডেভেলপমেন্ট পারপাসে আপনি যে সোর্স কোডগুলো তৈরি করবেন সেই সোর্স কোডগুলো রিচ অ্যান্ড এভরি ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন এখান থেকে। এবং এখান থেকে আপনি এটাকে টেস্টিং করতে পারবেন, ডিবাগ করতে পারবেন। টেস্টিং না, অ্যাকচুয়ালি ডিবাগ করতে পারবেন। এবং ডিবাগ করার জন্য আপনার এখানে সমস্ত বিষয়বস্তু দেওয়া রয়েছে, যেগুলো যদিও এখন ডিবাগ করার প্রয়োজন এখান থেকে পড়ে না, কারণ আমরা ভিএস কোড বা যে কোনো আইডি ব্যবহার করে সেই ডিবাগগুলো করতে পারি। ওকে, তো সোর্স কোডগুলো এখান থেকে পাবেন। তবে প্রোডাকশন ভার্সনের সোর্স কোডগুলো পেয়েও লাভ নেই, ওগুলো দেখে কিছু বোঝা যায় না, কারণ ওগুলোকে কম্প্রেস করে দেওয়া হয় যেন সাইজটা একটু ছোট হয়।
ওকে, এজন্য। এরপরে নেটওয়ার্ক ট্যাব। তো বিহাইন্ড দ্য সিন আমাদের ব্রাউজার কী কী নেটওয়ার্ক রিকোয়েস্ট পাঠাচ্ছে, সেই নেটওয়ার্ক রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করার জন্য কী কী ঘটছে, কোন পেজটা লোড নিতে বেশি সময় লাগছে, কোন পেজটা লোড নিতে কম সময় লাগছে, কোনটা টাইপ কি, কোনটা কি রেসপন্স করছে, সব ডিটেলস আপনারা এই নেটওয়ার্ক ট্যাবের ভেতরে পাবেন। এখান থেকে স্ন্যাপশট নিতে পারবেন, ইচ অ্যান্ড এভরি ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। তারপরে ধরেন পারফরমেন্স আছে, আমরা এখান থেকে পারফরমেন্স অপটিমাইজ করতে পারি, বা অপটিমাইজ না, মনিটরিং করতে পারি যে আমার অ্যাপ্লিকেশনটা কীভাবে পারফর্ম করছে। সেখান থেকে আমরা স্ক্রিনশট নিতে পারি, আমরা মেমোরি চেক করতে পারি, মেমোরিতে কোথায় কি থাকছে না থাকছে। আবার এখান থেকে মেমোরির স্ন্যাপশট নেওয়ার জন্য আমাদের আরেকটা ট্যাব আছে, সেটার নাম হচ্ছে হিপ স্ন্যাপশট, অ্যাপ্লিকেশন ইনস্ট্রুমেন্টেশন অন টাইম লাইন, অ্যালোকেশন স্যাম্পলিং, কীভাবে সে কত মেমোরি কনজিউম করছে, কিভাবে কনজিউম করছে, সব ডিটেলস আপনি এখান থেকে পাচ্ছেন। দেখেন 13.9 MB অটোমেটিক্যালি আমাদের জাভাস্ক্রিপ্টের যে ভিএম ইনস্ট্যান্স আছে, ভার্চুয়াল মেশিন ইনস্ট্যান্স, সেটা অলরেডি 13.9 মেগাবাইট স্টোরেজ গ্রহণ করে রেখে দিয়েছে। সো আপনি এখান থেকে স্ন্যাপশট নিতে পারেন, ক্লিয়ার করতে পারেন, অনেক কাজই আপনি করতে পারবেন। এরপরে অ্যাপ্লিকেশন আছে যার ভেতরে আরও অনেক ইনফরমেশন রয়েছে, যেমন ম্যানিফেস্ট ফাইল, সার্ভিস ওয়ার্কার। একটা অ্যাপ্লিকেশন বিহাইন্ড দ্য সিন আপনাকে নোটিফিকেশন শো করছে, আপনি দেখা যাচ্ছে যে facebook.com-এ নেই কিন্তু ব্রাউজার ওপেন করে আছেন, অথবা ব্রাউজারও ওপেন করে নেই, কিছুক্ষণ পর পর ফেসবুকে নোটিফিকেশন আসলেই আপনার নোটিফিকেশন আসতেই থাকে, তাই না? এটা কিভাবে হচ্ছে? এটা সার্ভিস ওয়ার্কারের মাধ্যমে হচ্ছে। তো সেই সার্ভিস ওয়ার্কারটা কিভাবে কাজ করছে সেটা আপনি এখান থেকে দেখতে পারেন। আপনি অফলাইন মোড চেক করতে পারেন, আপনার অ্যাপ্লিকেশন অফলাইন মোডে কীভাবে কাজ করবে। আপনি আপডেট অন রিলোড দেখতে পারেন, যে সার্ভিস ওয়ার্কারগুলো রিলোডে আপডেট হচ্ছে কি না। তারপরে নেটওয়ার্ক বাইপাস করতে পারেন। তো এই কাজগুলো আপনি করতে পারেন অ্যাপ্লিকেশন ট্যাব থেকে। তারপরে এখানে আপনি দেখবেন যে কিছু স্টোরেজ আছে, লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ, ইন্ডেক্স ডিবি। লোকাল স্টোরেজ আর সেশন স্টোরেজ নিয়ে ফ্রন্ট এন্ডে প্রচুর কাজ করা হয়। কুকিজ, এইগুলো নিয়ে প্রচুর কাজ করা হয়। যে যখন আমরা বলি না যে গুগল আমাদেরকে ট্র্যাক করছে, কিভাবে ট্র্যাক করছে? এই কুকিজের মাধ্যমে। দেখেন এখানে কিছু কুকিজ জমা হচ্ছে কন্টিনিউয়াসলি, এবং যার মিনিং কিন্তু আমরা বুঝতে না পারলেও গুগলের সার্ভার ঠিকই বুঝতে পারে যে এখানে কী বলা হচ্ছে। সো এইভাবে করে তারা আমাদেরকে ট্র্যাক করছে। আবার যদি আমরা কুকিজ এনেবল না করে ডিসেবল করে রাখি, লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ ডিসেবল করে রাখি, তাহলে আমরা সব ফিচার্স পাবো না। প্রত্যেকবার আমাদেরকে লগ ইন করতে হবে, প্রত্যেকবার কোনো একটা পেজ পাওয়ার জন্যই আমাদেরকে আবার লগ ইন করতে হবে। তো এটা তো পসিবল না, তাই না? তো এই জন্য আমাদের কিছু স্টোরেজ দরকার, যে স্টোরেজগুলো আমরা কখনো হয়তো দেখিইনি। তো লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ, তারপরে ইন্ডেক্স ডিবি, ওয়েব সিকুয়েল। তো এইখানে এই দুইটা কিন্তু আবার ডাটাবেস, ইন্ডেক্স ডিবি, ওয়েব সিকুয়েল। একটা হচ্ছে সিকুয়েল ডাটাবেস, একটা হচ্ছে নো সিকুয়েল ডাটাবেস। তো এখানে আবার ডাটাবেসও দেখতে পাচ্ছি। তারপরে ক্যাশ, আমরা ওই যে একটা ওয়েবসাইটে ভিজিট করার পরে পরবর্তীতে ওয়েবসাইটটাতে ভিজিট করলে আমাদের টাইম কম লাগে। কেন সেটা লাগে? কারণ সেটা ক্যাশে জমা হইতে থাকে, ক্যাশ স্টোরেজে। অ্যাপ্লিকেশনের কিছু ক্যাশ থাকতে পারে, ক্যাশ স্টোরেজের ভেতরে অন্য যে কোনো কিছু থাকতে পারে। তারপরে ব্যাকগ্রাউন্ডে অনেক সার্ভিস থাকে, যে একটু আগে নোটিফিকেশনের কথা বলছিলাম না, নোটিফিকেশনস এখানে আপনি পেতে পারেন। ব্যাকগ্রাউন্ড সিঙ্ক, ব্যাকগ্রাউন্ডে আপনার ডেটাটা আপনি নর্মালি কাজ করে যাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে সেটা সার্ভারের কাছে পৌঁছাচ্ছে, সার্ভারের কাছে সেভ হতে থাকছে। ব্যাকগ্রাউন্ড ফেস, ব্যাকগ্রাউন্ডে আপনার সার্ভার থেকে ডেটাগুলোকে নিয়ে চলে আসছে কিছুক্ষণ পর পর। আপনি কিছুক্ষণ ফেসবুক পেজটা ওপেন করে রেখে দেন, একটু পরে দেখবেন যে আবার নতুন করে ডেটা চলে এসছে সামনে। আপনি একটু আগে যেখানে রেখে গেছিলেন সেই স্টেটে নেই, সেই পোস্টটা নেই, কিছুক্ষণ পরে চেঞ্জ হয়ে নতুন একটা পোস্টের পেজ চলে এসছে। এটা কিভাবে সম্ভব হচ্ছে? এগুলো সম্ভব হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফেস বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড সার্ভিসের কারণে। ব্যাকগ্রাউন্ড ফেস, ব্যাকগ্রাউন্ড সিঙ্ক, নোটিফিকেশন, পেমেন্ট হ্যান্ডেলার, পিরিয়ডিক ব্যাকগ্রাউন্ড সিঙ্ক। এটার মানে হচ্ছে কিছু সময় পর পর এটা হচ্ছে আপনার সিঙ্ক করতে থাকবে, পিরিয়ডিক। ওকে, তারপর হচ্ছে পুশ মেসেজিং, মানে হচ্ছে মেসেজিং করতেছেন, ওরা ক্লাউড থেকে আপনাকে কিছু নোটিফিকেশন পাস করছে, পুশ করছে। তো এইসবের যে সমস্ত কাজ, সব কাজ আপনার এই অ্যাপ্লিকেশন সেক্টরটাতে বা অংশে করা হচ্ছে, এবং আপনি এখান থেকে সেগুলোর কন্ট্রোল নিয়ে প্রত্যেকটা বিষয় টেস্ট করে করে দেখতে পারেন। তারপরে সিকিউরিটি আছে, আপনার যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা কতটা সিকিউর, কী কী সিকিউরিটি প্রোভাইড হচ্ছে না হচ্ছে, সব কিছু আপনি এখান থেকে ডিটেলসে পাইতে পারেন। ওকে, একটা ওভারভিউ পাইতে পারেন। লাইট হাউস আপনার থাকবে না, এটা আলাদা বিষয়, এটা আমার একটা এক্সটেনশনের কারণে আসছে, এটা আপনার থাকারও দরকার নেই, নো প্রবলেম অ্যাট অল। তো ব্রাউজার কিন্তু বিহাইন্ড দ্য সিন এই বস্তুগুলো আমাদেরকে প্রোভাইড করছে। তাছাড়াও ব্রাউজারের অনেক বড় এপিআই আছে। আমরা যদি গুগলে একটু সার্চ করি, ব্রাউজার এপিআই লিখে সার্চ করি, আমাদের জাভাস্ক্রিপ্ট বা ক্লায়েন্ট সাইডের কিন্তু এত ক্ষমতা নাই, যে মানে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের কিন্তু এত ক্ষমতা নাই। তারা অডিও নিয়ে কাজ করবে, এ নিয়ে কাজ করবে, ভিডিও নিয়ে কাজ করবে, এগুলো তাদের ক্ষমতা নাই। এই ক্ষমতাগুলো আমাদেরকে প্রোভাইড করছে ব্রাউজারের এপিআই বা বম, ব্রাউজার অবজেক্ট মডেল।
তো এখানে আমরা বিভিন্ন আই ফ্রেম নিয়ে কাজ করতে পারি, অডিও রিলেটেড কাজ করতে পারি, এই যে অডিও রিলেটেড মেথড, ভলিউম আপডেট করতে পারি, মিউট করতে পারি, তারপরে হচ্ছে বিভিন্ন ইভেন্ট রিলেটেড মেথডস আছে, ইউটিলিটি মেথড আছে, তারপরে আরও এর এক একটা ব্রাউজারের এক এক রকম মেথড আছে, কিন্তু মোস্ট অফ দ্য কেস প্রত্যেকটা ব্রাউজারেই প্রায় সেম লেভেলের মেথডগুলো আছে। হ্যাঁ, তো আমাদের ব্রাউজার শুধুমাত্র একটা পেজকে রেন্ডার করে এরকম না। আমাদের ব্রাউজার যে শুধু সার্ভার থেকে ডেটা নিয়ে এসে ডেটাগুলোকে আমাদের সামনে শো করে, ব্যাপারটা মোটেও এরকম না, ব্যাপারটা ভিন্ন। ব্যাপারটা ভিন্ন এ কারণেই যে আমাদের ব্রাউজারের অনেক কাজ করতে হয় বিহাইন্ড দ্য সিন, যেগুলো হয়তো আমরা কোনোদিনও ফিল করতে পারি না, কিন্তু একজন ডেভেলপার হিসেবে আমাদেরকে এই বিষয়গুলো ফিল করতে হবে। একটা ব্রাউজারের অবশ্যই রেসপন্সিবিলিটি সার্ভার থেকে ডেটা নিয়ে এসে সার্ভারটাকে শো করা, মানে পেজটাকে শো করা, কিন্তু এর বাদেও এর অসংখ্য রেসপন্সিবিলিটিস আছে যেটা আমরা পরবর্তীতে আস্তে 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 শিখতে পারবো। আর যতটুকু যা দেখালাম এটা হচ্ছে আমরা ওভারভিউ হিসাবে ধরে নিতে পারি। পরবর্তী লেকচারে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে কিভাবে আমাদের ব্রাউজার HTML বা জাভাস্ক্রিপ্ট বা CSS ফাইলগুলোকে রেন্ডার করে এত সুন্দর একটা পেজ আমাদের সামনে উপস্থাপন করে। এটা আমরা নেক্সট লেকচারে আলোচনা করব।